জনগণের যে আকাঙ্ক্ষা এবং জনগণ সামগ্রিকভাবে যে স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান হয়েছে, মানুষ তো একটা স্বপ্ন নিয়ে এসছে, তো সমস্ত ক্ষোভ যন্ত্রণা এক রেখায় মিলেছিল এবং একটা অভ্যুত্থান হয়েছে। ধর্মের নামে এখানে শাসন শোষণ হয়েছে, সাধারণ মানুষের দ্রব্যমূল্য ইত্যাদি জীবনযাত্রা নিয়ে এক ধরনের কষ্ট ছিল। এক নম্বর যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে একটা অর্থবহ সবার জন্য গ্রহণযোগ্য নির্বাচন। আগের বাংলাদেশ এবং ২৪-এর পরে যে বাংলাদেশ, তিনজনের রূপরেখা, সুন্দর রূপরেখা ছিল, সেটা হলে কিন্তু ২৪-এর প্রয়োজন হতো না, কিন্তু ২৪-এ তো প্রয়োজন হয়েছে। বাংলাদেশের মানুষের মাইন্ডসেট কিন্তু এখন একটু পরিবর্তন হয়েছে এবং এখন কিন্তু ইয়াং জেনারেশন অনেক বেশি। তো সেক্ষেত্রে আপনার মনে হয় রাজনৈতিক দলগুলো কি সেই শিক্ষা নিয়েছে বা ক্ষমতা এসে নাকি আবার সেই চার্টার হলো, সনদ হলো, কিন্তু ওইটা বস্তাবন্ধ থাকলো, তাদের মতো তারাই চালালো? এরকম সম্ভাবনা আছে? আমি তো আশাবাদী মানুষ। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। এই স্বপ্ন দেখতে চাই এবং যে জনগণের যে আকাঙ্ক্ষা এবং জনগণ সামগ্রিকভাবে যে স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান হয়েছে, মানুষ তো একটা স্বপ্ন নিয়ে এসছে। যেমন ধরুন একজন ভোটার, সে ভোট দিতে পারেনি, শেখ হাসিনার শাসনামলের প্রতি তো বিভিন্ন, যেমন বৈষম্যের কারণে তো মানুষের ক্ষোভ ছিল, ছাত্রদের ক্ষোভ ছিল যে নিয়োগ চাকরিতে বৈষম্য আছে, তো সাধারণ মানুষের দ্রব্যমূল্য ইত্যাদি জীবনযাত্রা নিয়ে এক ধরনের কষ্ট ছিল, তো ভোট দিতে পারে নাই, তো সেটাও এক ধরনের কষ্ট ছিল। কথা বলতে পারছে না, রাষ্ট্র দ্বারা বিভিন্নভাবে লাঞ্ছিত প্রতারিত হচ্ছে, তো এই সমস্ত ক্ষোভ যন্ত্রণা এক রেখায় মিলেছিল এবং একটা অভ্যুত্থান হয়েছে। তো আজকে সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে তো একটা পরিবর্তন, জনগণ তো একটা পরিবর্তন চাইছে। এখন পরিবর্তনটা তো জনগণ করবে না, জনপ্রতিনিধিরা করবে। তো সেখানে যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ দরকার, মূল রাজনৈতিক দলগুলো, তো তাদের মধ্যে কতগুলো কমন জায়গায় আসতে হবে। এবং তার ভিতরে এক নম্বর যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে একটা অর্থবহ সবার জন্য গ্রহণযোগ্য নির্বাচন। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং সেই সঙ্গে কতগুলো জিনিস যেটা ব্যক্তিগতভাবেও আমি মনে করি যে ক্ষমতার একটা ভারসাম্যটা দরকার। যে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী সরকার, মানে এটা প্রধানমন্ত্রী সেখানে সরকার প্রধান এবং দল ইত্যাদি তার রয়ে গেছে, তারপরেও একটা রাষ্ট্রের ক্ষেত্রে একটা ভারসাম্য থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং সেই সঙ্গে প্র্যাকটিসগুলো খুব ব্যাপার। আইন ছাড়াও, যেমন ধরেন ভারতের আইনে তো একই ব্যক্তি সব দায়িত্ব, যেটা আমরা এটা বলছি যে সংসদীয় প্রধান, এক্সিকিউটিভ হেড, সংসদীয় দলের প্রধান এবং দলের প্রধান থাকতে পারবে না, এটা আমরা স্পেসিফিক বলছি, কিন্তু ভারতের আইনে নাই। কিন্তু তারপরেও ভারতে আমরা দেখলাম যে মনমোহন, তো উনি এক্সিকিউটিভ হেড, তো সেখানে সংসদীয় একজন নেতা ছিলেন, সোনিয়া দলপ্রধান, তো সেখানে প্র্যাকটিসটা একটা হয়েছিল। অতএব সেখানে হচ্ছে রাজনৈতিক দলের প্র্যাকটিসটা এবং তারা কি মিন করে এবং তারা কি পদক্ষেপ গ্রহণ করবে, এর ভেতর দিয়েই অনেক কিছু কিন্তু নির্ভর করছে। মূলনীতি নিয়ে এই বিতর্ক তৈরি হয়েছে সংস্কার প্রশ্নে, এটা কি খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিনা? ডেফিনেটলি গুরুত্বপূর্ণ বিষয়, কেননা যে এই যে চারটে মূলনীতি, এটাকে আওয়ামী লীগের মূলনীতি বলা হয়েছে, কিন্তু এটা ঠিক না। কেন? এটা আমাদের সংগ্রামের মধ্যে দিয়ে অর্জিত। যেমন ধর্মের নামে এখানে শাসন শোষণ হয়েছে, তখন রাজপথে আওয়াজ উঠেছিল যে ধর্মের নামে শাসন করা চলবে না, ধর্মের নামে শোষণ করা চলবে না। অর্থাৎ রাজনীতির সঙ্গে ধর্মের যে এই যোগটা, অর্থাৎ রাজনীতি হবে ধর্মনিরপেক্ষ, সেখান থেকে ধর্মনিরপেক্ষ শব্দটা কিন্তু উঠে এসেছে। 60-এর দশকে সমস্ত দলের যারা যারা সংগ্রামী ছিল তাদের আওয়াজ ছিল, ম্যানিফেস্টোতে ছিল, ইভেন আওয়ামী লীগের ম্যানিফেস্টোতে ছিল হচ্ছে সমাজতন্ত্র, এবং নির্বাচনী ম্যানিফেস্টোতে সমাজতান্ত্রিক অর্থনীতির কথা বলা হয়েছিল 70-এর, যার উপর ভোট হয়েছে। তো এইটা সেখানে সমাজতন্ত্র ছিল। এবং এখানে তারপরে হচ্ছে গণতন্ত্র তো ছিল, সব সংগ্রামের ভিতরে গণতন্ত্র ছিল, আর মূল আন্দোলনটা ছিল জাতীয়তাবাদী আন্দোলন। তখন একটাই বিতর্ক উঠেছিল যে জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ, এটা সংবিধানে অন্তর্ভুক্ত করা উচিত কিনা। এবং তখন এম.এন. লারমা, মানবন্ধলাল লারমা, তিনি আওয়াজ তুলেছিলেন যে আমি তো বাঙালি নই, আমার বাপ দাদাও বলে নাই যে আমি বাঙালি, অতএব এখানে আমাকে কেন বাঙালি করা হচ্ছে। এবং এই বিতর্কটা উঠেছিল। আর বাকি
সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা নিয়ে কোনো বিতর্ক ছিল না। এবং কি সংসদের বাইরে যে রাজনৈতিক দল ছিল কেউ স্টেটমেন্ট দিয়ে বলে নেই যে এটা রাষ্ট্রীয় নীতি না, এটা সংবিধানে অন্তর্ভুক্ত করা যাবে না। বিভিন্ন এবং কোনো কলামিস্ট, কোনো লেখক, কোনো বুদ্ধিজীবী কেউ সে এখন যে প্রস্তাবগুলো দেয়া হচ্ছে মূলনীতির ক্ষেত্রে, এখন আমি যেটা জিনিসটা বলি যে এখানে যে এই যে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, এটার মধ্য দিয়ে আজকে যেটা বলা হচ্ছে যেমন বৌদ্ধবাদ কিংবা এর সঙ্গে মানবিক মর্যাদা, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, এই তো সামাজিক সুবিচার, এগুলো বলা হয়েছে। তো এগুলো বলার মধ্য দিয়ে তার চেয়ে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা আর ওয়েল ডিফাইন্ড। এবং এর মধ্য দিয়ে এখানে বৌদ্ধবাদী সমাজের কোনো নেই, বিরোধ নেই। এবং এখানে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা বলার মধ্য দিয়ে এখানে একটা মানবিকতা, সামাজিক সোশ্যাল জাস্টিস সব কিছুই এটার আওতায় পড়ে যায়। অতএব এখানে রাষ্ট্রীয় নীতি পরিবর্তনের কোনো যুক্তি নেই। আর একটা হচ্ছে যে হ্যাঁ, তবে যেটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ, এটা তো কেবল বাঙালি রাষ্ট্র না, এখানে অন্য অন্য জাতিসত্তার মানুষ রয়েছে। অতএব সেখানে এই জায়গাটা একটা পরিবর্তন আসতে পারে। যদিও বা আমাদের ৬-২ সংবিধানে সেখানে বলা হয়েছে যে নাগরিক হিসাবে বাংলাদেশি বলিয়া পরিচিত হইবেন, কিন্তু জাতি হিসাবে বাঙালি এটা চেঞ্জ করে দিলে হয়। জাতি হিসাবে বাঙালি, চাকমা, মারমা, অর্থাৎ জাতি হিসাবে বাঙালি এবং সব জাতিসত্তা উল্লেখ করে দিলে হয়ে যায়। এবং সেই ক্ষেত্রে সংবিধানের ৯ অনুচ্ছেদের ব্যাখ্যাটা পরিবর্তন করে দিলে হয়ে যায়। কিন্তু সামগ্রিকভাবে এটা পরিবর্তন করা কোনো নেই। আরেকটা হচ্ছে যে ঠিক আছে, আপনি ধর্মনিরপেক্ষতা তুলে দিয়ে রাষ্ট্রধর্ম রাখলেন, তাহলে কি অন্য অন্য ধর্মের মানুষের অধিকার স্বীকৃত হবে? তারা কি স্বাচ্ছন্দ্য বোধ করবে? আপনি তখন কি আদিবাসীদের অধিকারটা কিভাবে সংরক্ষিত হবে? বিষয়টা হচ্ছে যে সংবিধান তারই প্রোটেকশন দরকার, যে পিছিয়ে থাকে, যে সংখ্যালঘু, তার প্রোটেকশন দরকার। কিন্তু আমরা বাংলাদেশের সংবিধানে সংখ্যাগুরুর প্রোটেকশনের কথা ভাবছি। তো আমরা মনে করছি যে মুসলমানদের প্রোটেকশন দিতে হবে, মুসলমানদের ধর্মের প্রোটেকশন দিতে হবে। ধর্ম তো যার যার ধর্ম, যার বিশ্বাস, মসজিদে, মন্দিরে, গির্জায় কিংবা তার অন্তরের বিশ্বাস থাকবে। এটার জন্য রাষ্ট্রের একটা ধর্ম থাকার দরকার নাই। রাষ্ট্র নিশ্চয়ই তার চরিত্রগতভাবে হবে ধর্মনিরপেক্ষ। আপনি যদি বলেন যে এই টেলিভিশনের একটা ধর্ম থাকতে হবে, তো সেটা তার হয় না। কেন? টেলিভিশন তো একটা সংগঠন, এই সংগঠন না, ব্যক্তির ধর্ম থাকে, কিন্তু রাষ্ট্রের তো ধর্ম থাকার কোনো দরকার নেই। অথচ আমরা আমাদের রাজনৈতিক দলগুলো বিস্ময়করভাবে, সমস্ত রাজনৈতিক দলগুলো এখানে ধর্মনিরপেক্ষতা থাকবে কি থাকবে না এই বিতর্ক রয়েছে, কিন্তু রাষ্ট্রধর্ম থাকবে কি থাকবে না এটা নিয়ে। অথচ যখন এরশাদের আমলে রাষ্ট্রধর্ম করা হলো, তখন বিএনপি এবং আওয়ামী লীগ একযোগে প্রতিবাদ করেছিল, জামায়াত ইসলামী প্রতিবাদ করেছে, ইভেন জামাত ইসলাম, রাইট। তো কিন্তু এখন চুপচাপ আছে কেন? ভোটের রাজনীতি হয়ে গেছে। এবং নির্বাচন কমিশন তো অনেক গণতান্ত্রিক মডারেট দৃষ্টিভঙ্গির লোক, ওই কমিশন, আমাদের সংস্কার কমিশন, তো তারাও এই ব্যাপারে নির্বিকার, তাদের এই ব্যাপারে কোনো সে নেই। তো এটা একটা আশ্চর্যজনক ব্যাপার। অতএব আপনি রাষ্ট্রধর্ম রেখে আপনি কি বৌদ্ধবাদ কায়েম হবে? রাষ্ট্রধর্ম রেখে কি সোশ্যাল জাস্টিস হবে? রাষ্ট্রধর্ম রেখে কি এখানে সাম্য, মানুষে মানুষের সাম্য গড়ে উঠবে? এখানে নারী পুরুষের অধিকার নিশ্চিত হবে? এটা হবে না। অথচ এখানে সবাই নির্বিকার, নীরব আছে।